বন্ধুরা নমস্কার। রাহুল গান্ধীর আজকের প্রেস কনফারেন্সের পরে দেশের রাজনীতিতে এক ধরনের তুফান শুরু হয়ে গেছে। এই তুফানে সামনাসামনি মুখোমুখি দেখা যাচ্ছে একদিকে ভারতের নির্বাচন কমিশন আর একদিকে কংগ্রেস দল না বলে আরো স্পেসিফিক্যালি বললে একদিকে নির্বাচন কমিশন আর একদিকে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা। এই দুটো প্রতিষ্ঠান, কারণ রাহুল গান্ধী একজন ব্যক্তি হলেও তিনি মূলত একটা প্রতিষ্ঠান, আর একদিকে হলো নির্বাচন কমিশন। এই দুজনের মুখোমুখিতে দেশের রাজনীতিতে এমন এক সাড়া জাগিয়েছে, এমন নাড়া পড়েছে দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে যে বাধ্য হয়ে নির্বাচন কমিশনকে সামনে আসতে হয়েছে। এবং নির্বাচন কমিশনের পেছনে থাকা বা নির্বাচনে মানে যে সমস্ত ধাঁধলি বা ঘোটালা বা কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ, বা কারচুপি বা রিগিং হয়েছে বলে অভিযোগ, তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হিসেবে যার নাম উঠে আসছে সেই ভারতীয় জনতা পার্টি বা বিজেপিও আপনার আজকে বাধ্য হয়ে সামনে এসে প্রতিক্রিয়া দিয়েছে। এবং তাদের প্রতিক্রিয়াগুলো শুনলে পরে আপনারা অবাক হয়ে যাবেন যে রাহুল গান্ধী তো আজকে তথ্য দিয়ে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন সারা দেশের মানুষকে যে কিভাবে ঘোটালা করা হয়েছে, কিভাবে আপনার ঘোটালার মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছে, কোনো একটি দলকে হারানো হয়েছে, আবার কোনো একটি দলকে জেতানো হয়েছে। এবং এটা বিরাট বড় ঘটনা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে, সেটা তিনি দেখিয়েছেন। তিনি বলেছেন যে আজকে তিনি প্রমাণ তুলে ধরে আজকে ঘোটালাগুলো মানুষকে দেখিয়ে দিয়েছেন। এরপরে তার এই যে তিনি যে প্রমাণগুলো তুলে ধরেছেন সেইগুলোর পরিপ্রেক্ষিতে যেখানে নির্বাচন কমিশনের তদন্ত করার কথা, নির্বাচন কমিশনের বরং মানুষেরা প্রত্যাশা করে যে নির্বাচন কমিশন সামনে এসে বলবে যে হ্যাঁ আমরা এগুলো দেখব, আমরা প্রত্যেকটি তথ্য ঠিক আছে কিনা, রাহুল গান্ধীর যে অভিযোগগুলো উনি করেছেন এগুলি ঠিক আছে কিনা, থাকলে আমরা সেগুলোকে সংশোধন করব, আর যা যা আইন মোতাবেক করার আমরা সব করব। এরকম না বলে নির্বাচন কমিশন কি বলেছে? নির্বাচন কমিশন বলেছে রাহুল গান্ধী তার যে অভিযোগগুলো সেগুলো হলফনামা দিয়ে আপনার শপথ করে বলুন। অর্থাৎ এই যে তিনি আজকে প্রেস কনফারেন্স করে বলেছেন, তিনি যে দেখিয়েছেন আজকে স্লাইড শোর মাধ্যমে, সেগুলো সাফিসিয়েন্ট না। তাকে এখন শপথ করতে হবে, হলফনামা দিতে হবে, তারপর তাকে নতুন করে বলতে হবে। না করলে তাকে অভিযোগগুলো তুলে নিতে হবে আর দেশবাসীকে বিভ্রান্ত করা বন্ধ করতে হবে। এই হলো নির্বাচন কমিশনের আজকে বক্তব্য। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তার সমালোচনা হচ্ছে। মানুষ বলছে ব্যাপকভাবে, এমনকি যারা আগে তীব্র কংগ্রেস বিরোধী ছিল, রাহুল গান্ধীর বিরোধী ছিল, তারাও আজকে বলতে শুরু করেছে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। তারা বলছে যে প্রমাণগুলো রাহুল গান্ধী দেখিয়েছেন, যেগুলো তিনি লিডার অফ দ্য অপোজিশন হয়ে তিনি আজকে দেশের মানুষের সামনে তুলে ধরেছেন, সেইগুলোর পরিপ্রেক্ষিতে সেগুলো নিয়ে আপনারা তদন্ত করুন, সেগুলো নিয়ে বলুন, আপনারা হলফনামা দিন, আপনারা শপথ করে দেশের মানুষকে বলুন যে আপনারা যে ভোটার তালিকা করেছেন সেই ভোটার তালিকায় কোনো কারচুপি করেননি। আপনারা এই যে রাহুল গান্ধীর কথাগুলো সেগুলোকে আপনারা মানে এগুলো ঠিক না, এগুলো আপনারা বলুন শপথ গ্রহণ করে। সাধারণ মানুষ আজকে বলছে নির্বাচন কমিশনকে। এবার কথা হলো যে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রা, আপনারা জানেন যে গত 10 বছর ধরে সম্বিত পাত্রার চেহারাটা সবচেয়ে বেশি দেখা যেত এবং প্রচণ্ড অ্যাগ্রেসিভ। এই সম্বিত পাত্রার আজকে গলা অনেকটা নরম হয়ে গেছে। তিনি মিডিয়ার সামনে এসে কি বলেছেন, এই অভিযোগগুলোর খুঁটিনাটি নিয়ে কিন্তু কোনো কথা বলেননি। যেমন নির্বাচন কমিশন বলতে পারেনি, ঠিক তেমনি সম্বিত পাত্রা বলতে পারেনি। বিজেপি কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আতঙ্কিত, যে পরিষ্কার বোঝা যাচ্ছে। তিনি বলেছেন রাহুল গান্ধী চূড়ান্ত হতাশ। আরে রাহুল গান্ধী হতাশ হোক বা আশাবাদী হোক সেটা তোমার কি আসে যায়? তুমি বলো যে তিনি যে কথাগুলো বলেছেন, যে তথ্যগুলো তুলে ধরেছেন সেগুলো ভুল। তিনি রাহুল গান্ধী যে বলেছেন যে একটা পরিবারে 80 জন ভোটার, বা কোথাও একটি পরিবারে 46 জন ভোটার, বা একজন আপনার 58 বছরের সম্ভবত মহিলা, তিনি ফার্স্ট টাইম ভোটার হিসেবে নাম তুলেছেন, বা একজন ভোটার বিভিন্ন বুথে বুথে তার নাম তুলে রেখেছে এবং ঘুরে ঘুরে সেখানে ভোট দিয়েছে। এই যে অনেক তথ্য,
তিনি যে ঘোটালার তথ্য, কেলেঙ্কারির তথ্য যে তুলে ধরেছেন, সেইগুলো সম্বন্ধে একটা একটা করে বলুন যে এই যে তথ্যটা দেওয়া হয়েছে এটা ভুল, এটা আমরা মানি না, এটা সঠিক না, এটা নিয়ে তদন্ত হলে এটা ধরা পড়বে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো না বলে রাহুল গান্ধীকে বলেছেন যে রাহুল গান্ধী সেই সমস্ত রাজ্যের কথা বলুন যে সমস্ত রাজ্যে কংগ্রেস জিতেছে। আরে কংগ্রেস জিতেছে যে রাজ্যে, বা বিরোধী ইন্ডিয়া জোটের দলগুলো যে যে রাজ্যে জিতেছে, আমরা ধরে নেই যদি সেই রাজ্যেও ঘোটালা হয়েছে, ঘোটালার কারণে তারা জিতেছে, ধরেও নেই যদি, তাহলেও কি অন্য রাজ্যে যেখানে কংগ্রেস হেরেছে বা বিরোধীরা হেরেছে, সেইখানে বিজেপি বা এনডিএর কোনো দলকে জেতানোর জন্য ঘোটালা করার ছাড়পত্র পাওয়া যায়? এটা কি কোনো যুক্তি হতে পারে? আইন কি তার জন্য মান্যতা দেয়? একেবারে দেয় না। তারপরেও তারা এখন নিজেদের চেহারাটাকে বাঁচানোর জন্য ধরি মাছ না ছুঁই পানি টাইপের একটা আপনার বক্তব্য সামনে রেখেছে। এবার রাহুল গান্ধী কি বলেছেন? শপথ বাক্যের কথা যখন বলা হয়েছে তখন তিনি বলেছেন, আমি তো পাবলিকের সামনে রেখে দিয়েছি সব, আমি তো লুকোচুরি ভাবে বলিনি, আমি তো সব সামনে রেখেছি, আমি তো ডকুমেন্ট দেখিয়ে দেখিয়ে বলেছি, নাম উল্লেখ করে তার মানে সমস্ত ডিটেলস উল্লেখ করে করে বলেছি, এইটাই তো শপথ। এর জন্য কি আর আলাদা করে কিছু দরকার হয় কি? এবার কথা হলো, রাহুলের অভিযোগ হলো দেশে ভুয়ো ভোট হচ্ছে, অর্থাৎ যে ভোট হচ্ছে সেটা অরিজিনাল না, এটা ভুয়ো। তিনি বলেছেন আপনারা মানে ইলেকশন কমিশনের সেই দুর্নীতিগ্রস্ত অফিসারদের উদ্দেশ্যে বলেছেন যারা এই সমস্ত ঘোটালার সঙ্গে যুক্ত, তাদেরকে বলেছেন আপনারা যে পদেই থাকুন না কেন, আপনারা সিনিয়র হন অথবা জুনিয়র অফিসার হন, ছাড়া হবে না কাউকে, যারা দুর্নীতি করছেন তাদেরকে ছাড়া হবে না, ভোটার তালিকায় কারচুপি নিয়ে আপনাদের জবাব দিতে হবে, আপনারা গণতন্ত্রকে ধ্বংস করতে পারেন না। এইভাবে তীক্ষ্ণ সুরে তীক্ষ্ণভাবে আজকে রাহুল গান্ধী বলেছেন। এবং তিনি বলেছেন যে 2024 লোকসভা নির্বাচনে 70টা থেকে 80টা আসনে রিগিং হয়েছে বলে তার দাবি। এই কথাগুলো চারটিখানি কথা না। এবং এর মাধ্যমে আজকে মানে এছাড়াও তো আজকে রাহুল গান্ধীর বাড়িতে আপনার ডিনার, এবং সেই ডিনারে ইন্ডিয়া জোটের সমস্ত বড় বড় নেতারা, সবগুলো দল আজকে সেখানে পার্টিসিপেট করছেন এবং সেখানে পরিকল্পনা তৈরি হচ্ছে যে আগামী দিনে তারা কি করবেন। এবার পরিষ্কারভাবে এটা দেখা যাচ্ছে যে আগামী দিনে যে কংগ্রেস একেবারে মানে কি বলবো প্ল্যান ওয়াইজ আপনার বড় চ্যালেঞ্জ যে দিতে চলেছে, এবং যে ধরনের কারচুপিগুলো অনেক দিন ধরে করে আসছিল, সেই কারচুপিগুলোকে যে তারা বন্ধ করতে উদ্যত হয়েছে এবং দেশের রাজনীতিতে সাধারণ মানুষকে ব্যাপকভাবে প্রভাবিত করার জন্য যে তারা ময়দানে নামার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে নিয়েছেন, আজকে তা পরিষ্কার হয়ে গেছে। এবং তার ফলে দেশের রাজনীতিতে একটা নতুন তুফান আসছে, যে তুফানে একদিকে নির্বাচন কমিশন, একদিকে কংগ্রেস, একদিকে নির্বাচন কমিশন, একদিকে রাহুল গান্ধী, এবং হতে পারে আগামী দিনে একদিকে নির্বাচন কমিশন আর একদিকে ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোট। এর ফলে আপনার নির্বাচন কমিশনকে মানুষের সামনে যেমন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, ঠিক তেমনি সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। কারণ একদিকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং সেই মামলায় নির্বাচন কমিশনকে কড়া প্রশ্ন আপনার সুপ্রিম কোর্টের বিচারপতিরা করছেন। এবার যদি এই কর্ণাটকে এবং মহারাষ্ট্রে যে ভোট কারচুপির যে সমস্ত তথ্যগুলো রাহুল গান্ধী দিয়েছেন, এগুলোও যদি সুপ্রিম কোর্টে যায়, তাহলে নির্বাচন কমিশনের অবস্থা সত্যি সত্যি খুব খারাপ হবে। এবং আগামী দিনে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নির্বাচনগুলোতে এই কারচুপিগুলো করা আর তেমন কোনো সম্ভব হবে না, এটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ দেশের মধ্যে একটা জনজাগরণ তৈরি হয়ে যাচ্ছে, দেশের মানুষের মধ্যে, বিশেষ করে শিক্ষিত বুদ্ধিজীবী অংশের মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ার দিকে চোখ রাখলে পরে পরিষ্কার বোঝা যায় যে যারা কিছুদিন আগে পর্যন্ত কংগ্রেসকে অপছন্দ করত, প্রচণ্ড বিজেপি ভক্ত ছিল, তারা এখন প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন, জানে এরকমটা হতে পারে না, এগুলো কেন আপনারা এগুলো বন্ধ করবেন না। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তারা প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন। তার ফলে দেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে অলরেডি, এবং আগামী দিনে তার ব্যাপক প্রভাব দেশের বিভিন্ন রাজ্যের এবং মানে বিভিন্ন ধরনের নির্বাচনগুলোতে পড়তে চলেছে। এটা নিঃসন্দেহে নিশ্চিতভাবে এই ভিডিওতে বলা যায়। আমার মনে হয় আপনারাও সবাই পুরো বিষয়গুলো খেয়াল করছেন না, তার কারণেই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে দেবেন।
আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা এভাবে চলতে থাকবে এই চ্যানেলে। আপনারা তার কারণে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।